সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব হাসিনা, কাদের, কামাল সহ 494 জনকে অব্যাহতির সুপারিশ, খুশির হাওয়া আওয়ামী লীগে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে এনআইএর জালে বিগ ফিশ, খ্রিস্টান রাষ্ট্র গড়তে কলকাতায় আমেরিকান ভাড়াটে সৈন্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব দিল্লির সঙ্গে পুনরায় দোস্তি ঢাকার, হাসিনার পথেই এগোচ্ছেন তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলাদেশ সরকারের গলার কাটা ট্রাম্পের ভয়ঙ্কর চুক্তি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব এবার জেলা পরিষদে নেতাকর্মী বসিয়ে লুটপাটের প্ল্যান তারেকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, সরকারের পদক্ষেপ না নেওয়ার অভিযোগ জামায়াতের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সদস্য আহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপির সন্ত্রাসীদের হস্তক্ষেপের কারণে ভিজিএফের চাল দিতে না পেরে কাঁদলেন চেয়ারম্যান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন F-35 যুদ্ধবিমান। বিস্তারিত থাকতে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় ইরানের ড্রোন হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সেই 2024 সালের আগস্ট মাস থেকে পরবর্তী 18 মাসের বেশি সময় ধরে বাংলাদেশে এমন এক শাসন ব্যবস্থা ছিল যেখানে আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা সবই রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ছিল। অর্থাৎ মুহাম্মদ ইউনূসের সরকার ঠিক করে দিত সবকিছুই। আর এই সুযোগে বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মী সমর্থক ও নেতানেত্রীকে জেলে ভরেছিল পুলিশ প্রশাসন। আর আওয়ামী লীগের যে সমস্ত নেতারা দেশ ছেড়ে পালিয়েছিলেন তাদের বিরুদ্ধে শত শত মামলা দিয়ে তাদের ইহকাল পরকাল ঝরঝরে করে দেওয়ার ব্যবস্থা পাকা করেছিল ইউনূসের সরকার। এখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার শপথ নিয়েছে। বাংলাদেশের মসনদ থেকে মুহাম্মদ ইউনূস বিদায় নেওয়ার পর এসেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ফলে আইনের শাসন কিছুটা হলেও প্রতিষ্ঠিত হয়েছে। পাশাপাশি তারেক রহমানের নির্দেশে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কড়া নির্দেশিকাও জারি করেছে যেন আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে যাচ্ছে। সেখানে সকাল বিকাল লীগের কর্মী সমর্থকরা আসা যাওয়াও করছেন। এই পরিস্থিতিতে এমন একটি খবর সামনে এলো যা দিন বদলের সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। জুলাই আন্দোলনের সময় ঢাকার ভাটারা থানার 3 পৃথক হত্যা মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 494 জনকে অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। আদালতের সামনে তাদের বক্তব্য, 3টি হত্যা মামলাতেই তথ্যগত ভুল ছিল। সোজা কথায় সেগুলি ছিল ভুয়ো মামলা। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে এটা সবে শুরু। গোটা বাংলাদেশের বিভিন্ন থানায় এমনই হাজার হাজার ভুয়ো মামলা দায়ের করা হয়েছিল আন্দোলনকারী ছাত্র জনতা এবং অন্তর্বর্তী প্রশাসনের নির্দেশে। জানিয়ে তখনও বিতর্ক হয়েছিল, এখনও চলছে। কিন্তু দু কান কাটা ইউনূস এবং তার সাগরের যা সেসব বিতর্কে কান না দিয়ে আওয়ামী লীগকে পুরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার বন্দোবস্তে লেগেছিলেন। কিন্তু এখন বাংলাদেশের ক্ষমতায় একটি নির্বাচিত সরকার, আবার বিএনপি। 2 বছর আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্রের দাবি করেছিলেন। তিনি জানিয়েছিলেন বাংলাদেশ ও মায়ানমারের থেকে কিছু অংশ কেটে নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গড়ার ছক কষছে এক সাদা চামড়ার মানুষ। সেই সময় বিষয়টি নিয়ে তেমন তোলপাড় হয়নি। সকলে ভেবেছিলেন ভোটের আগে মানুষকে মিথ্যা ভয় দেখিয়ে নিজের পক্ষে রাখতে চাইছেন হাসিনা। কিন্তু সেদিন কি সত্যিই মন গড়া কথা বলেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী? গত শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে কুখ্যাত আমেরিকান ভাড়াটে সৈন্য ম্যাথিউ ভ্যান ডাইককে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। সেই সঙ্গে দিল্লি ও লখনৌ থেকে গ্রেফতার করা হয়েছে 6 জন ইউক্রেনীয় নাগরিককে। উত্তর পূর্ব ভারতে বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের বিরুদ্ধে। এরপরেই হাসিনার 2 বছর আগের সেই দাবি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
এনআইএ সূত্রে জানা গিয়েছে এই 7 বিদেশি নাগরিককে গ্রেফতার করার জন্য অত্যন্ত গোপনে অভিযান চালানো হয়েছে। তারা ট্যুরিস্ট ভিসায় ভারতে এসে বেআইনিভাবে মিজোরামে অনুপ্রবেশ করেছিল। মিজোরামে প্রবেশের জন্য বিদেশিদের প্রোটেক্টেড এরিয়া পারমিট থাকা বাধ্যতামূলক, এদের কাছে তা ছিল না। তারপরে সেখান থেকে অবৈধভাবে অশান্ত মায়ানমারে নিয়মিত যাতায়াত চালিয়ে যাচ্ছিল। এনআইএর আরও দাবি, ধৃতরা ইউরোপ থেকে বিপুল পরিমাণ ড্রোন এনে মিজোরাম এবং মায়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী বা এথনিক আর্মড গ্রুপগুলির হাতে তুলে দিয়েছে। বর্তমানে ধৃতদের 11 দিনের এনআইএ হেফাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের উদ্দেশ্য সম্পর্কে আরও অনেক তথ্য বেরোবে বলে আশা করা হচ্ছে। 2024 সালে ক্ষমতাচ্যুত হওয়ার থেকে আগে এক জনসভায় এক বিস্ফোরক দাবি করেছিলেন শেখ হাসিনা। তিনি দাবি করেছিলেন, বাংলাদেশের নির্বাচনের আগে এক সাদা চামড়ার মানুষ তার কাছে এসে প্রস্তাব দিয়েছিল, বাংলাদেশের ভূখণ্ডে একটি বিদেশি রাষ্ট্রকে বিমানঘাঁটি তৈরির অনুমতি দিলে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখা হবে। হাসিনা আরও বলেছিলেন, তারা চট্টগ্রাম ও মায়ানমারের কিছু অংশ নিয়ে বঙ্গোপসাগরে ঘাঁটি বানিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান দেশ গড়ার পরিকল্পনা করছে। এরপরে 2025 সালের মার্চ মাসে মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিজোরাম বিধানসভায় জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধে লড়া সেনারা মিজোরাম হয়ে মায়ানমারে যাচ্ছে, সেখানে তারা বিদ্রোহীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষক ড ব্রহ্ম জেলানিও বলেছিলেন, আমেরিকার ছায়াযুদ্ধ ইতিমধ্যেই ভারতের উত্তর পূর্বাঞ্চলে পৌঁছে গিয়েছে। এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে আমেরিকা বলে দাবি করেছিলেন তিনি। সেই সময় মিজোরামের মুখ্যমন্ত্রী যে দাবি করেছিলেন এনআইএর হাতে ভ্যান্ডাইকের মতো কুখ্যাত মার্সেনারির গ্রেফতারিতে, তাই সত্য বলে প্রমাণিত হয়েছে বলে মনে করছেন গোয়েন্দা বিশেষজ্ঞরা। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমলে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন ছিল তা আর নতুন করে বলার দরকার পড়ে না। যে দেশের চাল ডাল আলু খেয়ে সে দেশের মানুষ বেঁচে থাকে, সেই ভারতের সঙ্গে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করেছে ইউনূস সরকার। দ্বিপাক্ষিক সম্পর্ক এত তলানিতে চলে গিয়েছিল যা ভাষায় প্রকাশ করা যাবে না। ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়ে পাকিস্তান। সে দেশের বীর সন্তান অর্থাৎ জঙ্গিদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল বাংলাদেশ। তলে তলে ইউনূস যে চীনের সঙ্গেও হাত মিলিয়ে রেখেছিলেন, এখন সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের জেরে হাসিনাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে। মসনদে আসীন হন ইউনূস। সিংহাসনে বসার পর থেকে তার কার্যকলাপ শুধু ভারতবিদ্বেষী ছিল না, বাংলাদেশকেও দায়িত্বের সঙ্গে পদ্মায় ডুবিয়ে দিয়েছেন। বলা হচ্ছে ছাত্র আন্দোলন আসলে আমেরিকার তৈরি। হাসিনা যেহেতু তাদের স্বার্থ পূরণ করতে পারেনি, তাই তারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, বসিয়েছে ইউনূসকে, যার বিন্দুমাত্র রাজনৈতিক অভিজ্ঞতা নেই। ইউনূস ছিলেন আমেরিকার হাতের মোয়া। তার বড় প্রমাণ বাংলাদেশ আমেরিকা শিল্প বাণিজ্য চুক্তি। তদারকি সরকারের মেয়াদ শেষ হবার মুখে মুখে ইউনূস এই চুক্তি করে বসেন। তদারকি সরকারের তরফে বলা হয়েছিল, এই চুক্তির শর্ত কোনোভাবেই প্রকাশ করা যাবে না। পরে আমেরিকা সেই চুক্তি প্রকাশ করে দেয়। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর ট্রাম্প এই শুভেচ্ছা চিঠি পাঠিয়েছিলেন। শব্দটিকে বন্ধনীর মধ্যে রাখার কারণও রয়েছে, এটা কোনো দিক থেকেই শুভেচ্ছা চিঠি নয়। ইউনূস আমলে হওয়া চুক্তিগুলি তারেক সরকার যাতে বাস্তবায়ন করেন, সেই বার্তা দিতেই ওই চিঠি পাঠানো হয়। এখন এটাও বলা হচ্ছে, তারেক যে দেশে ফিরতে পেরেছেন সেটা আমেরিকার কৃপায়। ডিপ স্টেট রাস্তা তৈরি করে না দিলে তারেকের বাকি জীবন লন্ডনেই কাটাতে হতো। মা জিয়া যখন সংকটজনক, সেই সময় তারেক জানান যে তিনি দেশে ফিরতে বদ্ধপরিকর, কিন্তু চাইলেও তো আর ফেরা যায় না ডিপ স্টেট থেকে সবুজ সংকেত না পেলে। তারেক এখন বুঝতে পারছেন যে ভারত ছাড়া বা ভারতের সাহায্য ছাড়া তিনি আর বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। তাই দিল্লির সঙ্গে তিনি দোস্তি চাইছেন। দিল্লিও কিন্তু ঢাকার সঙ্গে দোস্তি চায়। তার একটা বার্তা আমেদের প্রধানমন্ত্রী আগেই দিয়ে রেখেছিলেন। প্রশ্ন উঠছে, তারেক রহমানের বাংলাদেশে ফেরা, বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং তারেকের প্রধানমন্ত্রী হওয়া, এই তিনটি ক্ষেত্রে কোনোভাবেই কি ভারতের হাত ছিল? দিল্লি কি কোনোভাবেই এই তিন ক্ষেত্রে তার প্রভাব খাটায়নি? কোনো মহল থেকে দাবি করা হচ্ছে দিল্লির ভীষণ রকম প্রভাব ছিল, তার একটা উদ্দেশ্য ছিল। তদারকি সরকারের আমলে বাংলাদেশের রীতিমতো প্রভাব খাটাতে শুরু করে চীন। বেজিংয়ে প্রভাব খর্ব করতে না পারলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির চরিত্র যে বদলে যাবে সে বিষয়ে নিশ্চিত ছিল সাউথ ব্লক। অপেক্ষায় ছিল একটি মুহূর্তের। খালেদা জিয়ার মৃত্যু সেই মুহূর্তটি তৈরি করে দেয়। নির্বাচনের মধ্যে দিয়ে সেই বৃত্ত সম্পূর্ণ হল। তারেক রহমান এখন দিল্লি ঢাকা সম্পর্ককে সেই উচ্চতায় নিয়ে যেতে চাইছেন যেমনটা ছিল আওয়ামী লীগের আমলে।
এই প্রসঙ্গে জাতীয় সংসদে তারেকের দেওয়া ভাষণ উল্লেখ করতে হয়। বক্তব্যের একটি অংশে প্রধানমন্ত্রী বলেন, শেখ মুজিব কেবল একটি মাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারেক বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। ইউনূস সরকার বিদায় নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। বাংলাদেশে চলতে শুরু করেছে গণতন্ত্রের রেলগাড়ি। সত্যি কি তাই? বাংলাদেশের গণতন্ত্রের রেলগাড়ি চলছে না, চলছে আমেরিকার রেলগাড়ি। যে রেলগাড়ির ড্রাইভার থেকে শুরু করে যাত্রী, গার্ড সবাই আমেরিকার। বাংলাদেশের একজন নাগরিকের সেই ট্রেনে জায়গা হয়নি। সৌজন্যে ইউনূস সরকার। একটা চিঠির উল্লেখ করতে হয়। চিঠি এসেছে সুদূর আমেরিকা থেকে। পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাপকের নাম বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আপাতদৃষ্টিতে মনে হবে এটা একটা শুভেচ্ছা চিঠি, কিন্তু ওটা শুভেচ্ছা চিঠি নয়। এটা আসলে মার্কিন হুমকি, আরও সুস্পষ্টভাবে ডনের হুমকি। বিগত অন্তর্বর্তী সরকার আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছে তা দেখে হতবম্ব ও স্তম্ভিত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটির ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম এই চুক্তি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিস্ময় প্রকাশ করেন। তার প্রশ্ন, কিভাবে অবৈধ অন্তর্বর্তী সরকার এই চুক্তি করতে পারে? আর এখন এই চুক্তির দায় জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাঁধে চেপেছে। ড মোয়াজ্জেমের বক্তব্য থেকে স্পষ্ট যে ইউনূস নিশ্চিত ছিলেন তার বিদায় অনিবার্য। তাদের পরে যে সরকার ক্ষমতায় আসবে তারা যাতে আমেরিকার তলবিবাহক হতে পারে তার একটি চিরস্থায়ী বন্দোবস্ত করে দেওয়া। সিপিডি ডিরেক্টর বলেন, যখন শুল্ক সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছিল তখন সরকারের তরফে বলা হলো শুল্কের হার ৩৫% থেকে কি করে আমরা ২০% নামিয়ে আনব তা নিয়ে কথাবার্তা চলছে। অন্তর্বর্তী সরকার কিছু কিছু ক্রয় চুক্তি করলেই নাকি শুল্ক হার হ্রাস করবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পূর্বতন সরকার আমেরিকার সঙ্গে যে চুক্তি করল সেই চুক্তি দেখে আমরা হতবম্ব। বাড়তি শুল্কের বোঝা মাথায় করে ৯ মাসের আলোচনা শেষে অন্তর্বর্তী সরকার আমেরিকার সঙ্গে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামের একটি বাণিজ্য চুক্তি করে। ভোটের ডামাডোলের কারণে চুক্তির বিষয় তখন জানা যায়নি। ভোট মিটেছে, বিএনপি নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে সরকার গঠন করেছে, প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন তারেক রহমান। তখন ইউনূসের আরও একটি কুকীর্তি ফাঁস হয়েছে। তারেক রহমান কি আমেরিকার এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে? আমেরিকার তল্পিবাহকের বদলে আত্মনির্ভর হয়ে উঠতে পারবেন, যেমনটা হয়েছে ভারত? তারেক রহমান মার্কিন বাণিজ্যিক সাম্রাজ্যবাদ থেকে উদ্ধার করতে পারেন কিনা সেটা সময় বলবে। তবে মালয়েশিয়া কিন্তু সাহসের সঙ্গে মার্কিন বাণিজ্য চুক্তি থেকে সরে এসেছে। তারা আমেরিকার সঙ্গে হওয়া চুক্তি বাতিল করেছে। সে দেশের বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতুক সেরি জোহারি আব্দুল খানি জানিয়েছেন, মালয়েশিয়া যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এখন অকার্যকর ও শূন্য। ২০২৫ সালের ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে স্বাক্ষরিত হয়। চুক্তির অধীনে মালয়েশিয়া থেকে আমদানিকৃত পণ্যের ওপর মার্কিন শুল্ক ১৯% নির্ধারিত ছিল। আবার কিছু পণ্যের ক্ষেত্রে ছিল শুল্কমুক্তের সুবিধে। বিনিময়ে মালয়েশিয়া মার্কিন বাজারে প্রবেশাধিকার ও নীতি ছাড় দেয়। দেশের ৪২টি জেলা পরিষদে আমলাদের সরিয়ে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই নিয়োগ নিশ্চিত করা হয়। তবে জনমনে প্রশ্ন উঠেছে, সুকৌশলে জেলা পরিষদগুলোকে বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দিয়ে তারেক রহমানের নির্দেশে এক বিশাল লুটপাটের নীলনকশা বাস্তবায়ন করা হচ্ছে কিনা। একদিকে জেলা পরিষদে দলীয় দখলদারি, অন্যদিকে সারা দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর বিএনপি ও অঙ্গ সংগঠনের মব ভায়োলেন্স, সব মিলিয়ে বিষয়তে ভয়ঙ্কর অরাজকতা তৈরি হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ ২০২৪ এবং জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা অনুযায়ী এই নতুন প্রশাসকেরা জেলা চেয়ারম্যানের পূর্ণ ক্ষমতা ভোগ করবেন। এতদিন জেলা প্রশাসকরা ডিসি এই দায়িত্বে থাকলেও এখন তা রাজনৈতিক নেতাকর্মীদের হাতে ছেড়ে দেওয়া হল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে জেলা পর্যায়ের উন্নয়ন প্রকল্প ও মোটা অঙ্কের বাজেট তছরূপ করতেই কেন্দ্র থেকে এই লুটপাটের প্ল্যান সাজানো হয়েছে। লুটপাট ও চাঁদাবাজির এই মহোৎসবের ভয়ঙ্কর চিত্র দেখা গেছে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়ন পরিষদে। গত ৯ মার্চ দুপুরে নির্বাচিত সফল চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরের ওপর দলীয় সন্ত্রাসীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শিকদার। জানা গেছে, কাবিখা কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প থেকে ১ টন চালের সমপরিমাণ অর্থ চাঁদা হিসেবে দাবি করেছিলেন সোহেল শিকদার। চেয়ারম্যান এই অনৈতিক দাবি প্রত্যাখ্যান করায় সরকারি অফিসের সময়সূচির দোহাই দিয়ে মব তৈরি করে তাকে বেধড়ক পেটানো হয়। এই হামলায় ছাত্রদলের রাকিব মসাব্বির, স্বেচ্ছাসেবক দলের নয়ন খান, যুবদলের জুয়েল ও সোহেল হাওলাদার সহ একদল চিহ্নিত সন্ত্রাসী অংশ নেয়। সারা দেশে এখন এক অরাজক পরিস্থিতি বিরাজ করছে।
জেলা পরিষদে প্রশাসক নিয়োগের মাধ্যমে এই চাঁদাবাজি ও লুটপাটের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি তদারকি নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেছেন, প্রতি বছর ঈদে যাত্রীর চাপ বাড়বে এটি পূর্বানুমেয় হলেও এবারও সে অনুযায়ী কার্যকর প্রস্তুতি নেওয়া হয়নি। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের সীমাহীন ভোগান্তির মতো সমস্যার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এসব বিষয় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন। সাম্প্রতিক সময়ে রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে একজনের মৃত্যু এবং বগুড়ায় নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনাও বিবৃতিতে তুলে ধরেন তিনি। তার মতে এসব দুর্ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা এবং দুর্বল তদারকির প্রতিফলন। মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশের সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনও নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। অথচ নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি মৌলিক দায়িত্ব। গোলাম পরোয়ার বলেন, পবিত্র ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে, যা পূর্বানুমেয় ছিল। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে এই সময়ে পরিবহন ব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের ভোগান্তি এসব সমস্যার বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন গোলাম পরোয়ার। দুর্ঘটনা দুটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ঈদ যাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। একই সঙ্গে ভাড়া নিয়ন্ত্রণ এবং সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর ও তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ঈদযাত্রার বাকি দিনগুলো এবং ঈদের পর ফেরার সময়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশ বিভাগ সহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন নিশ্চিত করার দাবি জানান গোলাম পরোয়ার। একই সঙ্গে সড়ক ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন তিনি। নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশের এক সহকারী উপপরিদর্শক এএসআই আহত হয়েছেন। বৃহস্পতিবার ১৯ মার্চ রাত ১০টার দিকে উপজেলার চাঁচকোয়ের বাজারের রসুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম আজিজ। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মশিউর রহমান বাবলু এবং আসন্ন পৌর নির্বাচনে মেয়র নির্বাচনের পদপ্রার্থী দুলাল সরকারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে চাঁচকোয়ের বাজারে উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে এএসআই আজিজ গুরুতর আহত হন। এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুজ্জামান সরকার জানান, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে চরম উত্তেজনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির এক নেতার চাপ ও হস্তক্ষেপের কারণে সুষ্ঠুভাবে ভিজিএফের চাল বিতরণ করতে না পেরে অসহায়ত্ব প্রকাশ করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মণ্ডল। এ ঘটনায় তার কান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বুধবার ১৮ মার্চ গভীর রাতে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় উপস্থিত জনতার সামনে চেয়ারম্যান আবু তালেব মণ্ডল হাউমাউ করে কাঁদছেন এবং ভিজিএফের চাল বিতরণে বাধার কথা তুলে ধরছেন।
স্থানীয় সূত্রে জানা যায় সাপমারা ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ২,৭৮৮টি ভিজিএফ স্লিপের মধ্যে উপজেলা পর্যায়ের বন্টন অনুযায়ী ২০% অর্থাৎ ৫৫৮টি স্লিপ বিএনপির জন্য রাখা হয়। বাকি ২,২৩০টি স্লিপ চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে বন্টন করা হয়। এতে প্রত্যেক সদস্যকে ২০০টি করে স্লিপ দেওয়া হয়। অভিযোগ রয়েছে সাপমারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সারোয়ার হোসেন চৌধুরী দলীয় অংশ নেওয়ার পরও চেয়ারম্যান ও সদস্যদের বরাদ্দে হস্তক্ষেপ করেন। তিনি চেয়ারম্যানের থেকে ২০০ এবং প্রত্যেক সদস্যের কাছ থেকে ২০টি করে স্লিপ জোরপূর্বক নেন। পাশাপাশি ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সুমি আক্তার, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ফরিদা বেগম এবং ৫ নম্বর ওয়ার্ড সদস্য আজাদের কাছ থেকে অতিরিক্ত ১০০টি করে স্লিপ দাবি করেন। এতে বিপাকে পড়েন সংশ্লিষ্ট সদস্যরা, কারণ তারা আগেই উপকারভোগীদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে চাল দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সংরক্ষিত নারী ইউপি সদস্য সুমি আক্তার বলেন, দলীয় বরাদ্দ নেওয়ার পরও আমাদের প্রত্যেকের কাছ থেকে জোর করে স্লিপ নেওয়া হয়েছে, পরে আবার অতিরিক্ত স্লিপ দাবি করা হয়। বিষয়টি আমরা উপজেলা প্রশাসনকে জানালে তিনি আরও ক্ষিপ্ত হন। তিনি অভিযোগ করেন ৩০-৪০ জন সমর্থক নিয়ে ইউনিয়ন পরিষদে এসে সারোয়ার হোসেন চৌধুরী চাল বিতরণ বন্ধ করে দেন এবং চেয়ারম্যান সহ সদস্যদের একটি কক্ষে আটকে রেখে হুমকি-ধমকি দেন। সংরক্ষিত নারী ইউপি সদস্য ফরিদা বেগম বলেন, আমার কাছে ২০০ জন মানুষের তালিকাও আইডি ছিল, কিন্তু সারোয়ার আমাকে ৯০টি স্লিপ বিতরণের কথা বলেন এবং ৩০টির চাল তুলে নিতে বলেন। অবশিষ্ট ৮০টি স্লিপের কথা জানিয়ে বারবার ফোন করে স্লিপ চান, আমি কোনো স্লিপ দেইনি। সাপমারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তালেব মণ্ডল বলেন, বিএনপি ৫৫৮টি স্লিপ নেওয়ার পরও সারোয়ার আমার কাছ থেকে ২০০ এবং প্রতিটি মেম্বারের কাছ থেকে ২০টি করে স্লিপ নিয়েছে। আমরা ভয়ে দিতে বাধ্য হয়েছি। এরপরও আরও ৩ সদস্যের থেকে ৩০০ স্লিপ দাবি করা হয়, না দেওয়ায় চাল বিতরণ বন্ধ করে দেওয়া হয় এবং পরিষদে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। আমি সুষ্ঠুভাবে চাল বিতরণ করতে পারিনি, পরে আমি অসুস্থ হয়ে পড়ি। বিষয়গুলো জানাজানি হয়ে পরে প্রশাসন ও কিছু রাজনৈতিক নেতার সহযোগিতায় চাল বিতরণ করি, কিন্তু শেষ করতে পারিনি। আজও ১৪২ বস্তা চাল বিতরণ করতে হবে। অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সারোয়ার হোসেন চৌধুরী বলেন, সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো স্লিপ নেইনি বা কাউকে হুমকিও দেইনি। চেয়ারম্যান তার লোকজন দিয়ে ফেসবুকে মিথ্যা প্রচার চালাচ্ছেন। তিনি দাবি করেন, মন্ত্রী আসার সুযোগে চেয়ারম্যান কয়েকজন দালালকে নিয়ে চাল বিতরণ শুরু করেন। এছাড়া নারী ইউপি সদস্য সুমি নিজের ওয়ার্ড বাদ দিয়ে যারা বিক্রি করতে পারবে তাদের প্রত্যেককে ৫-৬টি করে ৫ নম্বর ওয়ার্ডে ৬১টি এবং ৬ নম্বর ওয়ার্ডে ২৬টি স্লিপ দিয়েছে। বিষয়গুলো ধরা পড়লে তিনি ভুল স্বীকারও করেছেন। ইরানের আকাশসীমায় অভিযান চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর গোলার আঘাতে একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। আঘাতপ্রাপ্ত হওয়ার পর অত্যাধুনিক এই স্টেজ ফাইটার জেটটি মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংশ্লিষ্ট দুটি সূত্রের বারাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম CNN এ খবর জানিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি ইরানের ওপর একটি যুদ্ধকালীন মিশনে নিয়োজিত ছিল। ওই সময় পরিস্থিতির শিকার হয়ে বিমানটি জরুরি অবতরণ করে। হকিন্স আরও জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং বর্তমানে পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে। সেন্টকম মুখপাত্র বলেন, বিমানটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে এবং পাইলট বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। আমরা এই ঘটনাটি খতিয়ে দেখছি। গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই যুদ্ধে এই প্রথম ইরানের পক্ষ থেকে কোনো মার্কিন যুদ্ধবিমানে আঘাত হানার খবর পাওয়া গেল। বর্তমানে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয় পক্ষই F-35 যুদ্ধবিমান ব্যবহার করছে। এগুলোর প্রতিটির নির্মাণ ব্যয় $100 মিলিয়ন বেশি। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যখন ইরান বিরোধী অভিযানে ব্যাপক সাফল্যের দাবি করে আসছেন, ঠিক তখনই এই জরুরি অবতরণের খবরটি সামনে এলো। বৃহস্পতিবার সকালেও মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্র নির্ণায়ক জয় পাচ্ছে এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ হিসেবে তারা জেরুজালেমে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালিয়েছে। এক সামরিক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধজাহাজ আইরিস ডেনার, বীরদের রক্তের বদলা এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গত ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে ইরানের যুদ্ধজাহাজ আইরিস ডেনা লক্ষ্য করে টর্পেডোতে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নৌবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হন। ভারতে মহড়া শেষে যুদ্ধজাহাজটি দেশে ফিরছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যৌথ অভিযান অব্যাহত রেখেছে।
হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ এ পর্যন্ত 1300 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইরান এর প্রতিশোধ হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।